প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু অনলাইন ফিজিক্স ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অনলাইন ফিজিক্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার ক্লাস 10-এর জন্য। মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর এটা গড়ে 5 নাম্বার আসেই, এবং এই অধ্যায়টি আজকে ভালো করে ভিডিওটা তোমরা লক্ষ্য করলে বা ভালো করে স্টাডি করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা 5-এর মধ্যে 5-এই পেয়ে যাবে। শুধু তাই নয়, এই চ্যাপ্টারটা তোমাদেরকে এত ভালো লাগবে এবং খুব ইজি চ্যাপ্টার, এখান থেকে তোমার পড়তেও ভালো লাগবে এবং খুব সহজ কোশ্চেনও পরীক্ষায় আসে। তাই এটা দিয়েই শুরু করছি আজকে, পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা দিয়ে। আর দুটো কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে, ভৌতবিজ্ঞানকে ভয় পাওয়ার কিছু নেই। এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং সহজ বিষয়। তোমাদের মধ্যে অনেকের মধ্যে এটা ভৌতবিজ্ঞানকে ভয় পাও বলেই এখানে বিভিন্ন বিষয়গুলো খুব কঠিন লাগে বা জটিল লাগে। তো ব্যাপারটা এরকম মোটেও তা নয়, খুব ইন্টারেস্টিং এবং সহজ। তো চলো শুরু করা যাক, দেখা যাক এর মধ্যে কী কী আমাদের আজকে জানবো বা শিখবো। তো পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা দুটো সাব ইউনিট রয়েছে, তার মধ্যে প্রথম ইউনিটটা বা সাব ইউনিটটা আজকে আমরা ডিসকাস করব। তো সেই সাব ইউনিটের নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। ইংরেজি বলে রেডিও অ্যাক্টিভিটি। এখন প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয়তা কি, ব্যাপারটা কি আমরা জানি। এটা জানার আগে যেহেতু চ্যাপ্টারটার নাম পরমাণু নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস ব্যাপারটা আমরা একটু সবাই জানি, তবু বলে ফেলি। নিউক্লিয়াস ব্যাপারটা কী আসলে না, যে কোনো পরমাণু তার কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে, মানে একদম ছোট্ট জায়গায় প্রোটন এবং নিউট্রনরা জোটবদ্ধ অবস্থায় অবস্থান করে, মানে একদম টাইটলি প্যাকড হয়ে আছে, ক্লোজলি টাইটলি প্যাকড হয়ে খুব ক্ষুদ্র স্থানে জোটবদ্ধ অবস্থায় আছে। সেই অতি ক্ষুদ্র স্থানটাকেই বলে পরমাণু নিউক্লিয়াস। এবার বোঝা গেছে? তাহলে পরমাণু নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থান, যেখানে প্রোটন এবং নিউট্রনরা একসঙ্গে অবস্থান করে। তো সেই নিউক্লিয়াসের মধ্যে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে থাকে, সেইগুলোর মধ্যে একটা হচ্ছে তেজস্ক্রিয়তা, একটা বিশেষ ধর্ম। তো সেই তেজস্ক্রিয়তা কী, ব্যাপারটা একটু আসে, ব্যাপারটা বলা যায় না। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য সাধারণত উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট বেশ কিছু মৌলের পরমাণু স্বতঃস্ফূর্তভাবে সব অবস্থায় অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। এই ধর্মকেই বলা হয় তেজস্ক্রিয়তা। ব্যাপারটা তাহলে কী হলো না, তেজস্ক্রিয়তা হলো একটা বিশেষ ধর্ম, না যে ধর্মের ফলে সাধারণত বেশ কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। এবার বোঝা গেল, সেই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। এখন প্রশ্ন হচ্ছে, এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি সব মৌলের ক্ষেত্রেই ধর্মটা দেখা যায়? না, সেরকম না। বেশ কিছু ভারী মৌল, অর্থাৎ যাদের ভর সংখ্যাটা সাধারণত উচ্চ বা বেশি হয়, তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং প্রকৃতিতে বেশ কিছু তেজস্ক্রিয় মৌল রয়েছে। তো তেজস্ক্রিয় মৌল মানে কাদের বলবো আমরা না, যে সমস্ত মৌলগুলির মধ্যে এই তেজস্ক্রিয়তা ধর্মটা আমরা লক্ষ্য করতে পারি, বা যে সমস্ত মৌল এই তেজস্ক্রিয়তা ধর্মটা প্রদর্শন করে তাদের বলে তেজস্ক্রিয় মৌল। তাহলে আমরা তেজস্ক্রিয় মৌলটাকে নোট করে রাখি, তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌল কী হলো না, যে সমস্ত মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম রয়েছে বা যে সমস্ত মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করতে পারে তাদের তেজস্ক্রিয় মৌল বলে। এখন প্রকৃতিতে ন্যাচারালি বেশ কিছু মৌল রয়েছে যাদের মধ্যে এই ধর্মটা প্রদর্শন লক্ষ্য করা যায়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি। এদেরকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল।
এক্সাম্পল রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম এটসেট্রা। আর আমরা কৃত্রিমভাবেও কিছু মৌলের আইসোটোপ তৈরি করতে পারি যাদের মধ্যে তেজস্ক্রিয় ধর্ম লক্ষ্য করা যেতে পারে বা যায়, তাদের বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌল দুই প্রকার, একটা স্বাভাবিক, একটা হচ্ছে বা প্রাকৃতিক। স্বাভাবিক প্রাকৃতিক একই ব্যাপার। আর একটা কৃত্রিম। এবারে তার উদাহরণ কি হবে? প্রাকৃতিক বা স্বাভাবিকের বললাম রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায়, পোলোনিয়াম এটসেট্রা। আর কৃত্রিমের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক উপায়ে পাবো না, তৈরি করব। যেমন সোডিয়াম 1124, এটা একটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এটা আমরা তৈরি করেছি পরীক্ষাগারে বা বিভিন্ন উপায়ে তৈরি করা আছে, সেই উপায়ে আমরা তৈরি করেছি। এটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এখন ব্যাপারটা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের দুটো ভাগ আমরা জেনে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু মৌলের মধ্যে এরকম ধর্ম বা এই তেজস্ক্রিয়তার কারণ কি, কেন দেখা যায়, সেটা আমরা জানার চেষ্টা করব। কারণ কি, তেজস্ক্রিয়তার কারণটা কি, মানে কেন তেজস্ক্রিয়তা ধর্ম আমরা দেখতে পাই বা কেন মৌলগুলি ধর্ম এরকম দেখা যায়। এর মূল কারণ হচ্ছে, আমরা একটু আগেই বলেছিলাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, প্রোটন আর নিউট্রন। এরা প্রোটন এবং নিউট্রন এরা জোটবদ্ধ অবস্থায় কিন্তু আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে, এবং এদের মধ্যে একটা নিউক্লিয় বল কিন্তু সবসময় ক্রিয়া করছে এবং খুব স্থায়ী হয়। এছাড়া এই নিউক্লিয় বল ছাড়াও প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা কিন্তু বিকর্ষণ বলও কাজ করে, কারণ দুটো প্রোটন তো প্লাস প্লাস প্লাসে বিকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ একটা পরমাণুর মধ্যে সবসময় বিকর্ষণ বল এবং নিউক্লিয় বল যেটা আকর্ষণ বল, দুটো সবসময় কাজ করছে। আর প্রশ্ন হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা অর্থাৎ n/p অনুপাত, ভালো করে মন দিয়ে শোনো, n/p অনুপাত, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি হয়। কি বললাম? যে সমস্ত ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি হয়, সেই সমস্ত মৌলগুলির নিউক্লিয়াস কিন্তু স্থায়ী হয় না। সেক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে নিউক্লিয় বল কাজ করলেও ওরা কিন্তু স্থায়ী হতে পারে না। ওদের মধ্যে কি হয়, বিকর্ষণ বলটা বেশি হয় এবং নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে যায়, এবং সেখান থেকে বেশ কিছু অদৃশ্য রশ্মি বিকিরিত হয় এবং মৌলটি নতুন মৌলের পরমাণুতে কনভার্ট হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি হলো না, তেজস্ক্রিয়তার মূল কারণ কি হলো না, যে সমস্ত মৌলের পরমাণুতে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি, তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটি খুব স্থায়ী হয় না এবং সেখান থেকে অদৃশ্য রশ্মি বিকিরণ হয়, এবং যার জন্য আমরা তেজস্ক্রিয়তা ধর্মটা লক্ষ্য করতে পারি। অর্থাৎ তেজস্ক্রিয়তার মূল কারণেই হচ্ছে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি হয়ে যাওয়া। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ব্যাপারটা খুব ইজি, একদম বেশি চিন্তা করার দরকার নেই। ব্যাপারটা কি হলো না, যদি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মৌলগুলি তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। বোঝা গেছে? এবারে আমরা তেজস্ক্রিয় ধর্ম, এই যে ব্যাপারটা, এটার একক কি জানবো। ঠিক আছে, তেজস্ক্রিয়তার একক কি? অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা বিজ্ঞানী বেকারেল, হেনরি বেকারেল বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। এই জন্য তেজস্ক্রিয়তার এসআই পদ্ধতি একক হচ্ছে বেকারেল। বেকারেলকে বিকিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তেজস্ক্রিয়তার এসআই পদ্ধতি একক কি হয়ে গেল? বেকারেল। আর একটা প্রচলিত একক রয়েছে যেটা আমরা কুরি বলি, মাদাম কুরি, সে ওনার নাম থেকে একটা প্রচলিত একক কুরি রয়েছে, এটা CI দিয়ে প্রকাশ করা হয়। তার তেজস্ক্রিয়তার একটা এসআই একক হচ্ছে বেকারেল, আর একটা প্রচলিত একক হচ্ছে কুরি। এই দুটোকে জানতে হবে, জেনে রাখতে হবে, শর্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে তেজস্ক্রিয়তার এসআই একক কী বা কুরি কার একক, তখন আমরা লিখতে পারবো যে তেজস্ক্রিয়তার একক।
নেক্সট আমরা আসবো এই তেজস্ক্রিয়তার, এই বললাম যে একটা বিশেষ ধর্ম, তো এর সঙ্গে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের কি সম্পর্ক তো আমরা বুঝতে পারছি। তা একটু বলে রাখি, এই তেজস্ক্রিয়তা যে ধর্মটা, এটা কিন্তু একটা পুরো ঘটনাটা পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, এবং এটা হচ্ছে একটা তার সাপেক্ষে যুক্তিও আমরা বলবো এখনই, যে তেজস্ক্রিয়তা কেন নিউক্লিয়াসের ঘটনা বলা হয়, এবং এটা নিউক্লিয়াস কেন্দ্রিক ঘটনাই কেন, কেন এটার সঙ্গে বাইরের ইলেকট্রন মহলের কোনো সঙ্গ নেই, সেই কারণটা আমরা বলবো। তার আগে তেজস্ক্রিয়তার কতগুলি বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। প্রথম, তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটা পারিপার্শ্বিক অবস্থা, চাপ প্রয়োগ, তাপমাত্রা প্রয়োগ বা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যাই আমরা প্রয়োগ করি, এটা কিন্তু কারো উপর নির্ভর করে না। এটা একদম স্বতঃস্ফূর্ত একটা বিকিরণ, মানে কন্টিনিউয়াসলি এটা হতে থাকে, এটা কারো উপর নির্ভর করে না। অর্থাৎ তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। নেক্সট, তেজস্ক্রিয়তা পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, অর্থাৎ তেজস্ক্রিয় যে রশ্মিগুলো বেরিয়ে আসে, মানে তেজস্ক্রিয়তার ফলে যে তেজস্ক্রিয় বিকিরণটা হয়, সেটা কিন্তু পরমাণু নিউক্লিয়াস থেকে হয়। এবার বোঝা যাচ্ছে, তাহলে এটা নিউক্লিয়াস কেন্দ্রিক ঘটনা। 3 নাম্বার, তেজস্ক্রিয়তার ফলে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ হয়, সেগুলি কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে পরবর্তীকালে বিজ্ঞান রাদারফোর্ডের বিভিন্ন রশ্মিগুলোর টাইপ পেরেছেন। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি। এই 3 ধরনের রশ্মি মূলত বিকিরিত হয়। এই আলফা বিটা গামার আমরা ডিটেল স্টাডি একটু পরেই করবো আমরা। তার আগে জেনে রাখি, তেজস্ক্রিয় রশ্মি জেনারেলি 3 প্রকার হয়: আলফা, বিটা, গামা। 3 নাম্বার হচ্ছে হলো 4 নাম্বার হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো কিন্তু ভেদন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এরা সহজেই ভেদ করতে পারে, যে কোনো পাতলা ধাতব পাত্রও ভেদ করতে পারে, মানে এদের মধ্যে ভেদন ক্ষমতা কিন্তু রয়েছে, এরা ভেদ করতে, এবং জীবন্ত কোষকে ধ্বংস তো ইজিলি করে দেয়। তাহলে মোটামুটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম এগুলো, যে এটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, এটা সম্পূর্ণ নিউক্লিয়াসের ঘটনা, এটা 3 ধরনের রশ্মি বিকিরিত হয়, এবং এদের কি রয়েছে, প্রত্যেকটা কিন্তু ভেদন ক্ষমতা রয়েছে। নেক্সট আমরা আসবো এই যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যের মধ্যে যেটা বলেছিলাম, যে তেজস্ক্রিয়তা হলো আসলে পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, এর সপক্ষে যুক্তি কি হিসাবে আমরা বলতে পারি, যুক্তি কি, বা এর সপক্ষে আমরা কি এমন তথ্য দেব যার জন্য বলবো যে তেজস্ক্রিয়তা একটা পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, সেই যুক্তিতে আমরা আসি, মানে এটা কেন বলবো। প্রথম কারণ, বলার কারণ হচ্ছে না, তেজস্ক্রিয় মৌল থেকে যে তেজস্ক্রিয় বিকিরণগুলো নিশ্চিত হয় বা নিঃসরণ হয়, সেগুলি কিন্তু মৌলের বা সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে না। ইলেকট্রন বিন্যাস যদি পরিবর্তিত হয়েও যায়, সেই বিকিরণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হতেই থাকে। অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল নয়। তাই আমরা এটা বলতেই পারি, যেহেতু তেজস্ক্রিয় বিকিরণ ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে না, তাহলে এটা সম্পূর্ণভাবে নিউক্লিয়াসের কেন্দ্রকের বা নিউক্লিয়াসের ঘটনা, তাই না? যদি একটা ঘটনা পরমাণু নিউক্লিয়াসের ঘটনা হয়, তাহলে নিশ্চয়ই সেটা বাইরের যে ইলেকট্রন বিন্যাস তার উপর নির্ভর করবে না। সুতরাং আমরা ঘুরিয়ে এটা বলতে পারি, যেহেতু পরমাণুর এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় রশ্মির বিকিরণটা ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করছে না, সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে তেজস্ক্রিয়তা হলো পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। একটা উদাহরণ দিয়ে বলা যায় ব্যাপারটা কীরকম। ধরো রেডিয়াম একটা স্বাধীন মৌল নিলাম, বা স্বাধীন মৌলের স্যাম্পেল নিলাম, সেখান থেকে সবসময় রশ্মি বেরোবে, অদৃশ্য রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি বেরোবে। এইবারে এই রেডিয়ামকে যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করিয়ে দিই আমরা, যে রেডিয়াম ক্লোরাইড তৈরি করি, তাহলে আগে ছিল রেডিয়াম Ra, সেখান থেকে রশ্মি বেরোচ্ছে, অদৃশ্য রশ্মি বা বিকিরণ হচ্ছে। আবার যদি রেডিয়াম ক্লোরাইড নিই আমি RaCl2, তো দেখবো এখান থেকেও কিন্তু একইভাবে অদৃশ্য রশ্মি বেরিয়ে আসছে। অর্থাৎ রেডিয়াম একা থাকুক
বা অন্য কারোর সঙ্গে যুক্ত থাকুক, দ্যাট ডাজ নট ফ্যাক্টর, এটা কোনো ব্যাপারই না। ও সবসময় একই হারে ও তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে যাবে। অর্থাৎ এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ঘটনাটা রেডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস তার উপর নির্ভর করছে না। সুতরাং আমরা এটা বলতেই পারি যে তেজস্ক্রিয়তা মৌলের পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। ফার্স্ট, 1 নাম্বার যুক্তি। সেকেন্ড যুক্তি হচ্ছে না, তেজস্ক্রিয় বিকিরণের ফলে মৌলের পরমাণুটা চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়। মানে যেটা ছিল সেটার থেকে নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয়। এখন নতুন মৌলের পরমাণু সৃষ্টি হচ্ছে মানে প্রোটন সংখ্যা পরিবর্তিত হচ্ছে, তাই তো? তো প্রোটন সংখ্যা পরিবর্তিত হলে তো নতুন মৌল সৃষ্টি হবে। অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণের ফলে যেহেতু নতুন মৌলের সৃষ্টি হচ্ছে, সুতরাং আমরা এটা বলতেই পারি যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে প্রোটন সংখ্যা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এটা পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। কারণ প্রোটন শুধুমাত্র পরমাণু নিউক্লিয়াসেই থাকে, বাইরে থাকে না। তো যেহেতু এখানে প্রোটন সংখ্যাটা পরিবর্তিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা যে তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। ব্যাপারটা বোঝা গেছে? তা দুটো যুক্তি আমরা দিলাম, যার সাহায্যে বলতে পারলাম যে তেজস্ক্রিয়তা আসলে পরমাণুর নিউক্লিয়াসের একটা ঘটনা। ব্যাপারটা ইজি হচ্ছে অনেকটা, তাই না? তা তেজস্ক্রিয়তা ব্যাপারটা কিছুই না, একটা বিশেষ ধর্ম, যার জন্য মৌলগুলি বেশ কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করে। আর যে সমস্ত মৌলের মধ্যে এই ধর্ম দেখা যায় তাদের তেজস্ক্রিয় মৌল বলে। আর তেজস্ক্রিয়তার কারণ তো বললাম যে নিউক্লিয়াসে নিউট্রন বাই প্রোটনের অনুপাতটা 1.5 বা তার বেশি হলে হবে। আর এটাও বললাম যে তেজস্ক্রিয়তা হচ্ছে মৌলের নিউক্লিয়াসের ঘটনা, এর সাথে কিন্তু বাইরের যে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন মহল তার কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারগুলো মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে নাও, কারণ আমরা এরপরে তেজস্ক্রিয় রশ্মিগুলোর ডিটেল স্টাডি আসবে। একটু আগেই বললাম যে তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকার রয়েছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। এই আলফা, বিটা, গামা তিনটের তুলনা করব আমরা, এই তিনটে রশ্মি কী টাইপের বা কী ধরনের। তাহলে আমরা 3 ধরনের বিকিরণ পেলাম, একটা হচ্ছে আলফা রশ্মি বিকিরণ, একটা বিটা, একটা গামা। 3 ধরনের বিকিরণে থাকে, বিকিরণের মধ্যে 3 ধরনের রশ্মি থাকে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই তিনটের আমরা একটা তুলনা করছি বা ছক টেনেছি, ঠিক আছে? প্রথমে আমরা ভরের বলি, ভর তুলনা করি। ভর, আলফা কণা স্রোত বা আলফা রশ্মি সবচেয়ে ভারী, বিটা কণার চেয়েও ভারী, গামা কণার চেয়েও ভারী। তাহলে আলফা কণা সবচেয়ে ভারী হলো, তারপর হচ্ছে বিটা কণার ভর, মানে আলফার চেয়ে বিটার ভর কিছুটা কম, আর গামা কণার কোনো ভর নেই, এটা ভরবিহীন। তাহলে সবচেয়ে ভর বেশি কার হলো? আলফা, এবং এর ভর হচ্ছে একটা প্রোটনের ভরের 4 গুণ। কত গুণ? 4 গুণ। এবং এর মানটা অ্যাপ্রক্সিমেটলি 6.6642 ইন্টু 10⁻⁻27 কেজি। 6.6642 ইন্টু 10⁻⁻27 কেজি আলফা কণার ভর। বিটা কণার ভর হচ্ছে একটি ইলেকট্রনের ভরের সমান, মানে অনেকটা হালকা, আলফার চেয়ে তো অনেক হালকা, কিন্তু ভর আছে। এর ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, অর্থাৎ এর ভর একটা ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। আর গামা কণার কোনো ভর নেই, এটা ভরবিহীন। এটা অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছে এটা কণা স্রোত, এটাও কণা স্রোত, এটা কিন্তু কোনো কণা নয়, এর ভর নেই, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ একদম, ঠিক আছে? ভর হলো আধান। আলফা হচ্ছে ধনাত্মক আধানের স্রোত বা ধনাত্মক আধান কণার স্রোত আলফা। বিটা হচ্ছে ঋণাত্মক, মাইনাস, আর গামা নিস্তড়িত, না মাইনাস না প্লাস। তাহলে আলফা হচ্ছে ধনাত্মক কণার স্রোত বা ধনাত্মক আধানগ্রস্ত কণার স্রোত, বিটা হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত কণার স্রোত, আর গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত, এর কোনো আধান নেই। এবারে আলফা রশ্মির আধানের মান কত বা আলফা কণার আধানের মান কত? এর আধানের মান হচ্ছে একটি প্রোটনের যে আধান তার দ্বিগুণ, মানে 2 ইন্টু একটি প্রোটনের আধান, অর্থাৎ এর মানটা হয় 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। বিটা কণার আধান হচ্ছে
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, অর্থাৎ এর আধান কিন্তু একটি ইলেকট্রনের আধানের সমান। অর্থাৎ দেখলাম যে বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, আধানও কিন্তু ইলেকট্রনের আধানের সমান। অর্থাৎ বিটা কণা কিছুই নয়, এটা আসলে ইলেকট্রন কণারই স্রোত। ঠিক আছে, বিটা কণা কি বললাম, একটা ইলেকট্রন কণারই আসলে স্রোত। আর গামার অস্তিত্ব কোনো আধান নেই, তাহলে ভর হলো, আধান হলো। নেক্সট হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামা রশ্মি, তার চেয়ে কম বিটা, আর তার চেয়ে কম হচ্ছে আলফা। অর্থাৎ আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম, বিটা তার থেকে বেশি, গামার সবচেয়ে বেশি। এবং অনুপাত করলে হবে আলফা রশ্মি 1, বিটা হচ্ছে 100, এটা 10,000। তাহলে ভেদন ক্ষমতার অনুপাত কত হলো? 1:100:10,000। এটা হচ্ছে ভেদন ক্ষমতার অনুপাত। নেক্সট, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি আলফা রশ্মি, তার চেয়ে কিছুটা কম বিটা রশ্মির, আর গামা রশ্মির একদম কম। ঠিক আছে, অর্থাৎ ভেদন ক্ষমতার জাস্ট অপোজিটটা। তাহলে এখানে আলফা রশ্মি হবে 10,000, ওকে, বিটা রশ্মি হবে 100, আর গামা রশ্মি 1। অর্থাৎ ভেদন ক্ষমতার অনুপাত যা, তার ঠিক উল্টোটা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার অনুপাত। হ্যাঁ, এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে আলফা, বিটা, গামা এই তিনটা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে কিভাবে বিক্ষিপ্ত হয়। দেখো, গামা রশ্মি যেহেতু কোনো আধানগ্রস্ত কণার স্রোত নয়, তাই এটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোনোটিই দ্বারা বিক্ষিপ্ত হবে না, একদম হবে না। কিন্তু আলফা এবং বিটা উভয়ই আধানগ্রস্ত কণার স্রোত। আলফা হচ্ছে প্লাস আধান, বিটা হচ্ছে মাইনাস আধান। সুতরাং চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুটিতেই আলফা এবং বিটা উভয়ই কিন্তু বিক্ষিপ্ত হবে। তাহলে ব্যাপারটা আলফা, বিটা, গামার তিনটার টোটাল যে তুলনা সেটা মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। এরপর আমরা আসবো যে একটা মৌল থেকে বা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বা বিটা কণা বা গামা কণা বেরোলে কি তার চেঞ্জ হয় বা কি তার ফলটা হয় সেটা আমরা দেখবো এবার। তাহলে এটা একটু মুছে ফেলি। যখন কোনো মৌল থেকে একটি আলফা কণা নির্গত হয় তখন ব্যাপারটা কি হয় দেখা যাক। আমি একটা তেজস্ক্রিয় মৌল লিখলাম ইউরেনিয়াম 92-238, এটা একটা তেজস্ক্রিয় মৌল। এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, আলফা কণা, তাহলে মাইনাস আলফা বেরোলে কি হবে, ব্যাপারটা কি দাঁড়াবে। তো আমরা যখন আলফা কণা নিয়ে ডিটেল স্টাডি করছিলাম তখন দেখেছিলাম যে একটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের 4 গুণ এবং আধান একটি প্রোটনের আধানের দ্বিগুণ। অর্থাৎ আলফা কণা হচ্ছে একটি He24 হিলিয়াম কণা স্রোত, He24 এটা কণা স্রোত আলফা কণা। তাহলে যখন একটা পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে যাবে তখন তার প্রোটন সংখ্যা 2 একক কমবে এবং ভর সংখ্যা কমবে কত একক? 4 একক। তাহলে আলফা কণা বেরিয়ে গেলে যে পরমাণুটা সৃষ্টি হবে তার ভর সংখ্যা কমে যাবে 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কমে যাবে 2 একক। তাহলে সেটি আর কি ইউরেনিয়াম থাকবে? কারণ ইউরেনিয়াম হচ্ছে 92, যখন 2 কমবে আর তো 90 হয়ে যাবে, তো 90 তো ইউরেনিয়ামের নয়, সেক্ষেত্রে মৌলটি দাঁড়াবে থোরিয়াম হয়ে যাবে TH এবং তার প্রোটন সংখ্যা হবে 92 - 2 90 আর ভর সংখ্যা হবে 238 - 4 234। অর্থাৎ একটা মৌলের পরমাণু থেকে আলফা কণা যদি বেরোয় সেক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমে এবং প্রোটন সংখ্যা 2 একক কমে। ব্যাপারটা বোঝা গেছে। নেক্সট, বিটা কণা বেরোলে কি হবে?
ধরো আমি থোরিয়াম নিলাম 9234, এই থোরিয়াম থেকে একটা বিটা কণা বেরিয়ে গেল। আচ্ছা, বিটা কণা আসলে কি বলেছিলাম না, বিটা কণার ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সমান এবং আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ বিটা কণা কিছুই না, ইলেকট্রন কণা। ইলেকট্রন কণাকে আমরা লিখি এভাবে, ইলেকট্রন কণা লিখতে পারি -1e0, বা লেখা যেতে পারে -e বিটা 0। অর্থাৎ যখন কোনো পরমাণু থেকে বিটা কণা বেরোবে তখন কি হবে, তার ভর সংখ্যা কিন্তু কমবে না, কি থাকবে, কিন্তু প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যাবে। তাহলে কি হবে, থোরিয়াম ছিল 90 আর থোরিয়াম থাকবে না, এটা থোরিয়াম থেকে 91 হয়ে যাবে, পুরো অ্যাক্টিনিয়াম হয়ে যাবে, কিন্তু ভর সংখ্যা সেম থাকবে, 234ই থাকবে। অর্থাৎ বিটা কণা বেরোলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোটন সংখ্যাটা 1 একক বেড়ে যাবে। এটা হচ্ছে বিটা কণা বেরোলে হয়। নেক্সট, গামা কণা বেরোলে কি হবে? যখন কোনো মৌলের পরমাণু থেকে গামা রশ্মি নির্গত হয় সেক্ষেত্রে মৌলের প্রোটন সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কারণ গামা রশ্মি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো আধান বা ভর কোনোটাই নেই, তাই এক্ষেত্রে মৌলটির কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র গামা রশ্মি তখনই বেরোয় কারণ যখন আলফা এবং বিটা রশ্মি বেরোয় তার ফলে যে পরমাণুটা সৃষ্টি হয় সেই পরমাণুগুলি উত্তেজিত স্তরে থাকে, এক্সাইটেড থাকে, সেগুলি ভৌম স্তরে নামার জন্য বা নেমে আসার জন্য কিছু শক্তি সে বিকিরণ করে দেয়, সেই শক্তি বিকিরণটাই আসলে গামা রশ্মি। অর্থাৎ গামা রশ্মি আসলে কোনো কণা স্রোত নয়, তাই এটি যখন নির্গত হয় সেটির ফলে কোনো মৌলের পরিবর্তন হয় না, এটি আলফা রশ্মি বা বিটা রশ্মি নির্গত হওয়ার পরেই নির্গত হবে, কারণ আলফা রশ্মি বা বিটা রশ্মি নির্গত হওয়ার পর মৌলগুলি সামান্য উত্তেজিত অবস্থায় থাকে, সেগুলি ভৌম স্তরে আসার জন্য কিছু শক্তি বিকিরণ করে, সেটাই আসলে গামা রশ্মি। তাহলে আলফা বিটা গামা রশ্মি বেরোলে কীরকম পরিবর্তন হয় সেটা আমরা বুঝতে পারলাম। এইবারে এই প্রসঙ্গে বলে রাখি, যে মৌল থেকে আলফা বিটা বা গামা বেরোচ্ছে বা আলফা বিটা বেরোচ্ছে, যেখান থেকে বেরোয় সেটাকে বলা হয় জনক পরমাণু, এবং বেরোনোর পর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে দুহিতা পরমাণু। অর্থাৎ এখানে জনক পরমাণু তাহলে কোনটা হবে, জনক পরমাণু হবে ইউরেনিয়াম, আর দুহিতা মানে যেটা উৎপন্ন হয় মানে দুহিতা কোনটা হবে, থোরিয়াম। তাহলে এখান থেকে জনক এবং দুহিতার কনসেপ্টটাও ক্লিয়ার করে নিতে হবে। তাহলে জনক মানে কাকে বলছি না, যে পরমাণু থেকে আলফা বা বিটা বা তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরিয়ে আসে তাকে বলে জনক পরমাণু, এবং ওই রশ্মিগুলো বেরোনোর ফলে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় দুহিতা পরমাণু। তাহলে জনক আর দুহিতা পরমাণু ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল। তার সঙ্গে এটাও বুঝলাম যে আলফা এবং বিটা বা গামা এই তিনটে বেরোলে আসলে মৌলের কীরকম চেঞ্জ হয়। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এই যে চেঞ্জ হচ্ছে আলফা রশ্মি বেরোলে বা বিটা রশ্মি বেরোলে, এই চেঞ্জটা কিন্তু পর্যায় সারণীর সঙ্গে একটা সম্পর্কিত আছে। সেখানে একটা ফাজান এবং সডির গ্রুপ সরণ সূত্র বলে সূত্র আছে। কি নাম বললাম, ফাজান ও সডি, ফাজান সডির গ্রুপ সরণ সূত্র বলে একটা সূত্র আছে। সেই সূত্রটা একটু বলে রাখি। সূত্রটা কি না, যখন কোনো মৌলের পরমাণু থেকে একটি আলফা কণা নিশ্চিত হয় বা নিঃসরণ হয় তখন অপত্য যে মৌলের উৎপন্ন হয় তার প্রোটন সংখ্যা 2 কমে যাচ্ছে, ফলে সেটি পর্যায় সারণীতে এই প্রথমে মৌলটি যে ঘরে ছিল তার ঠিক 2 ঘর বাম দিকে স্থান পায়। অর্থাৎ কোনো একটি মৌল থেকে আলফা কণা বেরিয়ে গেলে মৌলটি যে স্থানে ছিল অপত্য মৌলটি তার ঠিক 2 ঘর বাম দিকে স্থান পাবে। আর বিটা কণা বেরোলে কি হবে না, জনক পরমাণুটি যে শ্রেণীতে অবস্থান করছিল দুহিতা পরমাণুটি তার ঠিক 1 ঘর ডান দিকে স্থান পাবে, কারণ প্রোটন সংখ্যা 1 বেড়ে যাচ্ছে। তাহলে আলফা কণাতে 2 ঘর বাম দিকে স্থান পাবে এবং বিটা কণা বেরোলে 1 ঘর ডান দিকে স্থান পাবে। এটাই হচ্ছে ফাজান এবং সডির গ্রুপ সরণ সূত্র। এই ব্যাপারটা ইজি, এখান থেকে বুঝে গেলেই যে 2 কমছে বলে 2 ঘর বাম দিকে স্থান পাবে, আর এখানে 1 বাড়ছে বলে 1 ঘর ডান দিকে স্থান পাবে। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা মোটামুটি তেজস্ক্রিয়র চ্যাপ্টারটা বা তেজস্ক্রিয়তার শেষ পোর্শনে চলে এসেছি।
এছাড়াও এখান থেকে বেশ কিছু ব্যাখ্যামূলক বা বোধমূলক প্রশ্ন আসবে, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। আপাতত তেজস্ক্রিয়তা জেনারেল কনসেপ্টে আমরা আজকে ভিডিওটা শেষ করতে চলেছি। এর সঙ্গে শুধু তেজস্ক্রিয়তার ব্যবহার জানবো আমরা, মানে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। তো নেক্সট তেজস্ক্রিয়তার ব্যবহার। ব্যবহার, প্রথম কথা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এর কিন্তু ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্যান্সার নিরাময় বা ক্যান্সার চিকিৎসা এর কিন্তু ব্যবহার খুব খুব ভাইটাল, এবং বেশ কিছু তেজস্ক্রিয় মৌল দিয়েই ক্যান্সার ট্রিটমেন্ট করা যায়। ঠিক আছে, তো তেজস্ক্রিয়তার প্রথম ব্যবহার কী হবে তাহলে চিকিৎসা ক্ষেত্রে। ফর এক্সাম্পল বলি, হয়তো কোবাল্ট-60 দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়, বা থাইরয়েডের ট্রিটমেন্ট, থাইরয়েডের যে সমস্যা আছে আয়োডিন 131 এই আইসোটোপটা দিয়ে থাইরয়েড চিকিৎসা করা হয়। এই সুতরাং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার অপরিসীম। নেক্সট, পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে, পৃথিবীর বয়স নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে, অর্থাৎ পৃথিবীর বয়স নির্ণয়ে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়। নেক্সট, কোনো জীবাশ্ম বা কোনো পুরানো জিনিস, পুরাতাত্ত্বিক জিনিস, তার বয়স নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু তেজস্ক্রিয়তা ব্যবহার রয়েছে। জীবাশ্মের বয়স বা কোনো পুরাতাত্ত্বিক জিনিসের ব্যবহারে বস্তুর যে বয়স সেটা নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে C14 আইসোটোপটা কিন্তু ইউজ করা হয়। তাহলে জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে। তাহলে আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার সম্পর্কে একটু জেনে জানলাম। এরপরে তেজস্ক্রিয় সম্পূর্ণ কনসেপ্ট আমাদের মোটামুটি আশা করি কিছুটা হয়েছে। এই প্রসঙ্গে কিছু কোশ্চেন মনে মনে এখন হয়তো শুরু হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে, সেই দু একটা প্রশ্ন বলি আমি, যেগুলো না বললেই এই অধ্যায়টা নয় বা এখন নয়। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম যে বিটা কণা হলো আসলে ইলেকট্রন কণার স্রোত। তাহলে বিটা কণা যদি ইলেকট্রন কণার স্রোত হয় তাহলে কি হলো ব্যাপারটা না, আমি একটু আগে বলেছিলাম যে সম্পূর্ণ নিউক্লিয়াসের ঘটনা। তো যদি নিউক্লিয়াসের ঘটনাই হয় সেখানে ইলেকট্রন কি করে আসবে, কারণ বিটা কণা বললাম ইলেকট্রন কণার স্রোত। সুতরাং এই বিটা কণা কি করে বেরোয়, যদি তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনাই হবে তাহলে ইলেকট্রন সেখানে আসবে কি করে, বা বিটা কণাটা কি করে বেরোয় সেইটা আমরা জানব। আচ্ছা, সেটা বলে রাখি কেন হয় এটা। অ্যাকচুয়ালি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যখন একটি নিউট্রন 0n1 লিখলাম, একটি নিউট্রন একটি প্রোটনে রূপান্তরিত হয়, তার সঙ্গে একটি ইলেকট্রন কণা সৃষ্টি হয় এবং একটি অ্যান্টি নিউট্রিনো কণাও তৈরি হয়, ভরবিহীন আধানবিহীন কণা। তাহলে কি হলো না, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের নিউট্রনটি যখন একটি প্রোটনে রূপান্তরিত হয় সেই সময় একটি ইলেকট্রন কণা সৃষ্টি হয়। সেই ইলেকট্রন কণাটি বিটা কণা রূপে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ বিটা কণাটা কি করে সৃষ্টি হলো, যদিও পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন এলো কোথা থেকে না, যখন একটি নিউট্রন একটি প্রোটনে রূপান্তরিত হয় সেই সময় একটি ইলেকট্রন কণার সৃষ্টি হয়। সেই ইলেকট্রন কণাটি বিটা কণা রূপে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ যদিও পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন কণা নেই, তবুও ইলেকট্রন কণা তৈরি হচ্ছে বলেই বিটা কণাটা বা বিটা রশ্মিটা বেরোয়। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা তেজস্ক্রিয়তার মোটামুটি টোটাল ওভারঅল কনসেপ্টে আমরা এসেছি। এছাড়া এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট বা ব্যাখ্যামূলক বোধমূলক প্রশ্ন আছে, যেগুলো করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তীকালে আমরা আলোচনা করব। এবং কিছু প্রশ্ন আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে যেগুলোর ব্যাখ্যাও রয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে বলবো। আপাতত এই ভিডিওটা আমরা একটু জিস্ট করে নিই। আমরা আজ কী শিখলাম, আমরা শিখলাম তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় মৌল কাকে বলে,
তেজস্ক্রিয়তার কারণ কি, তেজস্ক্রিয়তার একক কি, এটা কারণ ব্যাখ্যা করতে গিয়ে এটাও বললাম এটা সম্পূর্ণ হচ্ছে নিউক্লিয়াসের ঘটনা। তেজস্ক্রিয় রশ্মিগুলোর টোটাল তুলনামূলক আলোচনা, আর শিখলাম কি তেজস্ক্রিয়তার ব্যবহার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটা আমরা মোটামুটি কভার করে ফেলেছি, আর বাকি পোর্শনটা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব।